অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি যে আমার লেখা হয় না, মানে অ্যাপ্রুভড যে আমার লেখা হয় না, সো তাহলে আমার আজকে থেকে লেখালেখি বন্ধ। যেহেতু আমাকে বলেছে আমার লেখা হয় না, আমি তো ছবি তুলে আমার গল্প বলতে পারি। এক্সেলেন্ট। অ্যান্ড দেন আই স্টার্টেড ফটোগ্রাফি। প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআরএইচ সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে পথবন্ধু.com আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের এপিসোডের প্রতিপাদ্য গল্প এবং জীবন। আমার আজকের স্বরূপ অতিথি সাদাত হোসেন। সাদাত, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। সাদাত, আপনি একজন নভেলিস্ট, পোয়েট, স্ক্রিন রাইটার, ফটোগ্রাফার অ্যান্ড সি অফ অ্যাশ প্রোডাকশন। খুন পরিচয়, এতগুলি হ্যাট। আমি পরিচয় দিতে পছন্দ করেন? সময় যেটা বলি সেটা হচ্ছে যে স্টোরি টেলার। স্টোরি টেলার, ওকে। এটার কারণটা হচ্ছে আমি যদি ফটোগ্রাফি করি, ফটোগ্রাফি যখন আমরা একটা ছবি দেখি তখন ওই ছবিটার মধ্যে দিয়ে আমরা একটা গল্প দেখি। তার মানে একজন ফটোগ্রাফার ইজ এ স্টোরি টেলার। আমরা যখন একটা উপন্যাস পড়ি, উপন্যাসের মধ্যে দিয়ে আমরা গল্প পড়ি, তার মানে একজন ঔপন্যাসিক কি একজন গল্প, মানে গল্পকার, স্টোরি টেলার। আমরা যখন একটা সিনেমা দেখি, সিনেমার মধ্যে দিয়ে আমরা আসলে গল্প দেখতে চাই। একটা পেইন্টিং গল্প বলে, একটা স্কাল্পচার গল্প বলে, কবিতাও গল্পই বলে। আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীল সকল মাধ্যমই কোনো না কোনোভাবে গল্প বলে। সো আমি যেহেতু ছবি তুলতাম, সিনেমা বানিয়েছি, কবিতা লিখি, উপন্যাস লিখি, সো আসলে এই প্রত্যেকটা মাধ্যমেই কোনো না কোনোভাবে গল্পই বলে। সো রেদার আই লাইক টু বি আ স্টোরি টেলার। স্টোরি টেলার, ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। সাদাত, ছোটোবেলার দিকে ফিরে যাই না? আপনি মাদারীপুরে বড় হয়েছেন, সেখানে জন্ম হয়েছে আপনার, স্কুলিং সেখানেই। খুব বেশি ইলেকট্রিসিটি ছিল না, অন্ধকার একটা গ্রাম, দাদির কাছে গল্প শোনা, সেই অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। ছোটবেলায় আমাদের সময়কার যে অভিজ্ঞতাটা আছে, আমরা সবসময় প্রচুর গল্প শুনতাম আর কি। আমাদের ওই শৈশবে যারা ছিলাম, আমাদের গ্রামে গল্পকে বলা হতো কেরসা, আসলে কিচ্ছা থেকে এসেছে আর কি। হ্যাঁ, এটার কথ্যরূপ কেরসা। তো ইলেকট্রিসিটি যেহেতু ছিল না, আমার মনে আছে সন্ধ্যাবেলা উঠোনের মাঝখানে একটা মাদুর পেতে, তখন গরম ছিল তো অনেক, তো আমাদের বাড়ি ছিল নদীর কাছাকাছি, তো ফুরফুর করে হাওয়া আসতো, তো চারপাশে অনেক ঝিঝি পোকা ডাকতো। দেখা গেলো ফসল তোলা হয়েছে, তো সেই ফসলের স্তূপ করে রাখা চারপাশে উঠানের মাঝখানে হয়তো একটা মাদুর বিছিয়ে, আকাশে হয়তো একটা বিশাল বড় চাঁদ উঠেছে ঝকঝকে। তো তখন রাতের বেলা আমার দাদি আমাদেরকে চারপাশে বসিয়ে তখন শুকনো ছোলা ভাজা অথবা মুড়ি অথবা চাল ভাজা এগুলো দিয়ে তখন আমাদের গল্প করতেন, কিচ্ছা বলতেন। অসম্ভব একটা মায়া, খুবই মায়া ভরা একটা মুহূর্ত। এই মায়া আসলে পৃথিবীর আর কোথাও নেই। মানে আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি, তো আমাকে যখনই কেউ জিজ্ঞেস করেন কেউ যে আপনি কোথায় থাকতে পছন্দ করবেন বা সেই সময়টাতে, সত্যি কথা, তো তখন আমার দাদি আমাকে কিচ্ছা বলতেন, আর আমার নানি বলতেন হচ্ছে পুঁথি পাঠ করতো না আগে। হ্যাঁ, আমার নানি, আমার নানা, তারপরে হচ্ছে আমার এক মায়ের চাচাতো ভাই ছিল, আর পুঁথি পড়তো, নানুও পড়তেন। তো সন্ধ্যা হলে এরকম উঠানে বসে তারপরে শোনাতেন। তারপরে মানে এরকম ডার্লিং কুমার ছিল। তো এইগুলো শুনতে শুনতে আসলে আমার বড় হওয়া বা আমার গল্পের প্রতি আগ্রহী হয়ে ওঠা। আমার কাছে একটা জিনিস কি মনে হয়, দেখেন যে প্রযুক্তি যত মানে উৎকর্ষ লাভ করছে, সেটা আমাদের এক ধরনের ইনোভেশনকে অ্যাকনোলেজ করছে, ঠিক আছে, কিন্তু অন্যদিকে আমার কাছে মনে হয় যে ধরেন জ্ঞান ব্যাপারটা কীরকম, ধরেন আমরা যখন একটা ফেসবুক ব্যবহার করি, আমরা মানে সাবকন্টিনেন্ট বা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করার জ্ঞানটা শিখি, রাইট। কিন্তু ফেসবুকটা যিনি উদ্ভাবন করেছেন তিনি আসলে জ্ঞান তৈরি করেছেন। ট্রু। হ্যাঁ, তো আইনস্টাইন একটা কথা বলছেন যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। তার মানে কি, জ্ঞানের চেয়েও হচ্ছে কল্পনা শক্তিশালী। তার মানে আমরা যে জ্ঞানটা আহরণ করছি তা কেউ একজন কল্পনা থেকে তৈরি করছে। কারেক্ট। তার মানে কল্পনাটা অনেক শক্তিশালী। ছেলেবেলায় যখন এই গল্পগুলো আমি পড়তাম, আমি কিন্তু সেই গল্পগুলো দেখতে পেতাম না ভিজুয়ালি, আমি সেগুলো পড়তাম। মানে কি, যখন আমি শুনতাম কারোর কাছে, আপনি যখন কারোর কাছে কথা শুনবেন, আমি যদি আপনার কাছে একটা খুব রূপবতী তরুণীর বর্ণনা করি, আপনি কিন্তু সেই তরুণীকে আপনার কল্পনায়, আপনার মনোজগতে যেই ইমাজিনারি পাওয়ার আছে সেটা দিয়ে আপনি তাকে তৈরি করবেন।
এখন এখানে যদি 5 জন মানুষ থাকে, 5 জন মানুষ কিন্তু ওই তরুণীকে 5 রকম ভাবে ভাবতে পারবে, ইমাজিন করবে। Right. কিন্তু আপনি যদি তার একটা ছবি দেখান তাহলে কিন্তু ভাবার আর কোনো সুযোগ থাকছে না, 5 জন জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে। একই থাকছে। তো আমার কাছে মনে হয় যে ছোটবেলায় আমি যে গল্পগুলো শুনতাম আমি তো সেগুলো দেখতে পেতাম না। তো ওগুলো যখন আমাকে বলতেন, আমি রাতের বেলা ঘুমানোর আগে সেগুলো ঘুমাতে গিয়ে আমি কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম, চিন্তা করতাম। তো আমার ছোটবেলায় গল্পটা শোনা আমার দাদি, নানি, নানা, আমার মায়ের কাছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেগুলো আমার কল্পনার জগতে হয়তো অন্যরকম এক পৃথিবী তৈরি করতে পেরেছিল। দ্যাটস গ্রেট। তাহলে এই যে দাদু নানুর কাছে গল্প শুনে শুনে বড় হচ্ছেন এবং এই যে মগজের পুষ্টি হচ্ছে, এই মগজের পুষ্টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসলেন, জাহাঙ্গীরনগরে ভর্তি হলেন, অ্যানথ্রোপোলজির ছাত্র ছিলেন। এই জার্নিটা তো আমরা শুনছি। তো যখন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন প্রবৃত্তি, তখন আপনার লেখালেখি নিয়েও আপনার সিনিয়রদের একটু নেগেটিভ রিমার্ক ছিল, তোমার হাতে লেখা আসবে না, তুমি লিখতে পারো না। অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট আপনি লেখাটা তো বন্ধ রাখলেন, আবার ফিরে আসলেন। এই জায়গাটা শুনতে চাচ্ছি। একটা ব্যাপার হচ্ছে, আমার ধারণা যে আমার নিজের সঙ্গে এক ধরনের তুমুল বোঝাপড়া চলতো শৈশব থেকেই। সেই বোঝাপড়াটা এইরকম যে আমি হয়তো আমার চারপাশে ঘটে যাওয়া বা আমার সঙ্গে ঘটে যাওয়া কোনো একটা ঘটনাকে আমি খুবই এটা ঘটতেই পারে এতটা স্বাভাবিকভাবে আমি হয়তো দেখতাম না। আমি হয়তো বোঝার চেষ্টা করতাম অবচেতনে, এবং তখন আমি বুঝতাম না যে এটা কীভাবে বোঝার চেষ্টা করতাম, যেটা হয়তো আমি এখন বুঝতে পারি। তো আমি বোঝার চেষ্টা করতাম যেটা আমার সঙ্গে কেন ঘটলো, বা কেউ একজন হয়তো আমার চেয়ে পড়াশোনায় অনেক ভালো, খেলায় অনেক ভালো, কথা বলায় অনেক ভালো, আমি কিন্তু তার প্রতি কোনো জেলাস ফিল করতাম না। আচ্ছা, আমি এটা নিজের সঙ্গে এক ধরনের বোঝাপড়া হতো যে কী কারণে সে এটা ভালো করছে, বুঝতে পারছে। তো আমি যখন লেখালেখি শুরু করি, লেখালেখি তো আর কেউ আপনাকে শেখাতে পারে না, এটা তো ইনবিল্ট ভিতর থাকতে হবে একটা জায়গায়। তো আমাদের, আমি যে মানে সামাজিক আবহে বেড়ে উঠেছিলাম সেখানে আসলে বই পড়বার ওই সংস্কৃতিটা বা পাঠ্যাভ্যাসের ব্যাপারটা ছিল না। ইনফ্যাক্ট ওটা খুবই কৃষি প্রধান একটা সমাজ ছিল, এবং মানুষ পাঠ্য বইও মানে ক্লাসে যে পড়বে সেটাও মানুষ খুব মানে খুব বেশি। হ্যাঁ, তো সেখান থেকে আউট বই বা নলেজ নোভেল এগুলো পড়া খুব ছিল। তো যেটা হলো, আমি যখন লেখালেখি শুরু করলাম আমি লুকিয়ে রাখতাম, কাউকে দেখাতাম না কে কি বলবে। তো তারপরে যখন আমি কাউকে দেখালাম, কারণ কালচারটাই তো ছিল না সেই অর্থে, ছিল না। কিন্তু একটা মজার ঘটনা ঘটে তখন, সেটা হচ্ছে আমাদের স্কুলে বার্ষিক যে ক্রীড়া অনুষ্ঠান হতো না, স্পোর্টসের শেষে একদিন কিন্তু বা আধবেলা কিন্তু আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, জারি গান, ছড়া, কবিতা। তো আমি একদিন আবিষ্কার করলাম যখন একজন একটা কবিতা বলেছে, সেই কবিতাটা অন্যরা কবিতা বলে কি কোনো বিখ্যাত কবির লেখা বা কোনো ছড়াকারের লেখা, কিন্তু সে নিজে একটা কবিতা লিখেছে, এবং সেই কবিতার ভেতরে লাইনগুলো ছিল এরকম যে ইংরেজি শিক্ষক যে তার বন্দনা করে, অঙ্ক শিক্ষক যে তার বন্দনা করে। এখন যেটা হয়েছে, প্রত্যেক শিক্ষকের বন্দনা করে শুধু একটা কাস্টমাইজ কবিতা ওখানে আবৃত্তি করতে পেরেছে, এটা সবাইকে খুবই মুগ্ধ করেছে। আবার শিক্ষকরাও খুবই খুশি হয়েছেন, এবং উনি প্রথম পুরস্কার পেলেন। আচ্ছা, তো এটা আমাকে মনে হলো যে আমিও তো পারি এরকম। তো তারপর থেকে আমি লেখা শুরু করলাম, এবং আমার কবিতাগুলো খুবই মানুষের কাছে অ্যাকসেপ্টেড হওয়া শুরু করলো। আচ্ছা, তো মজার ব্যাপার হচ্ছে, তারপর থেকে আমি দেখতাম যে কেউ একটা জারি গান গাইবে, সে আমার কাছে আসে যায় তুমি আমাকে একটা জারি গান লিখে দাও। আচ্ছা, হ্যাঁ। তো এই করতে করতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। এখন অনেকেই আমাকে খুব প্রশংসা করা শুরু করলো যে তোমার লেখা অনেক ভালো। এখন ওই যে আমার সঙ্গে একটা বোঝাপড়া সবসময় নিরন্তর আমার সঙ্গে চলতে থাকতো, সেই বোঝাপড়াটা আমাকে বলল যে যারা তোমাকে বলছে তুমি অনেক ভালো লেখো, তারা কি আসলেই লেখার ভালো এবং মন্দের পার্থক্যটা বোঝে? সেই বোঝাপড়াটা আমার মধ্যে আসলো। সুতরাং আমি তাদের এই প্রশংসায় আসলে খুব বেশি কনভিন্সড হলেন না? একদমই হলাম না। আমার কাছে মনে হলো যে তারা তো আসলে একটা লেখা ভালো কিংবা খারাপ সেটা বোঝার সক্ষমতা তাদের নাই। সুতরাং যদি কেউ আমাকে ভালো কিংবা খারাপ বলে, তাহলে আগে আমাকে বুঝতে হবে যে সেটা বলার জন্য বা বোঝাপড়ার জন্য সঠিক ব্যক্তি কিনা, যোগ্য ব্যক্তি কিনা। তো এরপর আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আমার চারপাশে যে মানুষগুলো আছে তারা তো তখন থেকেই লেখালেখি করেন, পত্রপত্রিকা পড়েন, প্রচুর বই পড়েন, এবং তখন থেকেই তাদের অনেকের লেখা পত্রিকায় ছাপা হয়। সুতরাং আমি সেই জায়গাটা এসেছি যারা আমার লেখা নিয়ে একটা সত্যিকারের নির্মোহ বিশ্লেষণ করতে সক্ষম। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন আমি তাদেরকে আমার লেখাগুলো দেখালাম, তারা আমার লেখা নিয়ে খুবই হাসি ঠাট্টা করলেন, যেগুলো তো বাচ্চাদের লেখা বা এটা। হ্যাঁ, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা। হ্যাঁ, তো তখন আমার কাছে মনে হলো যে তার মানে হচ্ছে আমি কনফিডেন্ট হয়ে গেলাম তাদের মন্তব্য শুনে যে আমার লেখা আসলে কিছু হয় না। আচ্ছা, মানে আদার ওয়ে অ্যারাউন্ড। হ্যাঁ, তো আমার যেহেতু লেখা হয় না, এটা আমি যেহেতু তাদের কাছ থেকে মানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি যে আমার লেখা হয় না, মানে অ্যাপ্রুভড যে আমার লেখা হয় না, সো তাহলে আমার আজকে থেকে লেখালেখি বন্ধ। এবং ওই দিনের পর থেকে আমি আর
আপনার মনে হলো ওনারাই যোগ্য লোক আপনার লেখাটা বোঝায়? অবভিয়াসলি, কারণ ওরা তখন থেকে ওরা পোস্ট মডার্ন লিটারেচার নিয়ে কথা বলে, ইউনো, সো যারা পোস্ট মডার্ন লিটারেচার অবভিয়াসলি তারা ধরেন দেরিদা নিয়ে আলোচনা করে, হ্যাঁ, যারা ধরেন রোলাবার্ট নিয়ে কথা বলে, ফুকো নিয়ে কথা বলে, হ্যাঁ, সো আমি তো তাদের ইউনো খুব স্বাভাবিকভাবে আমার তখন মনে হয়েছে যে না, আমার আপাতত যাত্রা এখানেই বন্ধ করা উচিত, এবং আমি বিশ্ববিদ্যালয় জীবনের একটা অক্ষরও লিখিনি। ফিরে আসলেন কিভাবে? এই ফিরে আসার গল্পটাও শুনতে চাই। এটা খুবই আমার কাছে মনে হয় কি, আমি সাম হাউ বা সামহার আই বিলিভ ইন ফেট, ওকে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফে আমি লেখালেখিতে আসাটা একটা মিরাকল। আমার লাইফে অনেকগুলো মিরাকল আছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, সেটা হচ্ছে আমি কিন্তু লেখালেখি ছেড়ে দিয়েছি, এবং ছেড়ে দিয়েছি পরে আমি একভাবে বলতে গেলে ভুলেই গেছি যে আমি কোনো একটা সময় লিখতাম। আচ্ছা, কারণ হচ্ছে আমি খুবই একটা মার্জিনাল ফ্যামিলি থেকে এসেছি। আমার বাবা খুব ছোট্ট একটা জব করতেন, এবং হি ওয়াজ দ্য ওনলি আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি। অসুস্থ হলেন। হ্যাঁ, উনি যখন স্ট্রোক করে ওনার ডান দিকটা প্যারালাইজড হয়ে গেলেন, তখন আমার বয়স সম্ভবত 20 বছর হবে। ওকে, আচ্ছা, আর আমি নতুন ঢাকায় এসেছি, সো তখন আমার সামনে দুইটা অপশন, একটা হচ্ছে যে হয় আমাকে আমার লেখালেখিটাকে ছেড়ে দিয়ে, আমার পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে পুরোপুরি ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, অথবা ফ্যামিলির দায়িত্ব পুরো নিতে হবে, পড়াশোনা ছেড়ে দিতে হবে। টাফ কল। বাট সামহাউ আই ওয়াজ ব্লেসড যে আমি তখন আপনার কিছু কাজ করতে পারলাম, মানি আর্নিং কাজ, মানে পার্ট টাইম জব, টিউশন করে আমি দুইটাই ম্যানেজ করা শুরু করলাম। কিন্তু ইট ওয়াজ মানে স্ট্রাগলিং, রাইট? সো অফকোর্স আমাকে ক্লাস করতে পারতাম না, আমাকে অনেকবার ডিপার্টমেন্ট থেকে কল করা হলো, কারণ আমাদের 75% অ্যাটেন্ডেন্স লাগে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি খুবই ভাগ্যবান যে আমাদের কিছু শিক্ষক ছিলেন, তারা প্রচণ্ড, আমি একজনের নামই বলতে চাই, ডক্টর আইনুন নাহার, তারপরে সাইদ ফিরদৌস, নাসির স্যার, তো এরকম আর অনেক স্যার ছিলেন, যে স্যাররা হচ্ছে মানে খুবই, আমি কিভাবে বলবো, যে মানে ব্যাপারটা এরকম না যে সরাসরি ওনারা হচ্ছে কোনো কিছুতে ইনভলভ হচ্ছেন, বাট ওনাদের আচরণ বা ওনাদের যে কেয়ারিংটা, এটা বোঝা যেত যে একটা ছেলে বা একটা মেয়ে হয়তো স্ট্রাগল করতেছে, তাদের একটা আলাদা নজর থাকতো। হ্যাঁ, অবভিয়াসলি। তো পরে আমি তখন মানসিকভাবে অনেক বিপর্যস্ত এবং প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, কারণ হচ্ছে কি, ধরেন আপনাকে একটা বেছে নিতে হচ্ছে একটা জায়গায়। এটার চেয়েও আরেকটা ব্যাপার আছে, যে আমি বেছে নিলাম না, আমি একটা সময় দুইটাই ম্যানেজ করতে পারতেছি। আমি তখন বিভিন্ন এনজিওর ওই যে ডাটা সার্ভে হয় না, ওই যে ধরেন একটা কোশ্চেনিয়ার ফিল করলে হয়তো 200 টাকা বা 150 টাকা পাওয়া যায়, ব্র্যাকের, তারপরে এনজিও ফোরামের, এদের কাজ করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত সব অঞ্চলে যেতাম, মানুষের বাড়িতে গিয়ে ওই ডাটা সার্ভেগুলো করতাম। এখন এই কাজগুলো করলে কি হচ্ছে, আমি হয়তো প্রতিদিন ধরেন একটা টাকা আর্ন করতে পারতেছি, বাসায় পাঠাচ্ছি, আমার পড়াশোনার খরচ চালাচ্ছি, কিন্তু আমার মনের তো একটা খিদে আছে, কারণ আমি তো একজন মনের ক্ষুধা তো আর মিটছে না, আমি তো একজন সৃষ্টিশীল মানুষ, তো আমার এই সৃষ্টির যে তাড়না, সেটা তো পূরণ হচ্ছে না। তো এই তাড়নাটা পূরণ না হওয়ার যে যন্ত্রণা, সেটা আমাকে প্রচন্ড রকমের ফ্রাস্ট্রেটেড করে ফেললো, ডিপ্রেসড করে ফেললো। তো একবার আমি তখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন র্যাগ ডে হয় না, তো র্যাগ ডেতে সবাই খুব আনন্দ করে ছবি তুলছে, গ্রুপ ছবি, একটা স্মৃতি, লাইফ টাইম মেমোরি। তো আমাকে তখন আমার না কোনো একটা কারণে ছবি তুলতে ইচ্ছে করছে না, মানে ছবির ভেতরে থাকতে ইচ্ছা করছে না, আমার এই আগ্রহটা পাচ্ছি না মন থেকে। কিন্তু কেউ আবার ফটোগ্রাফার হতে চাচ্ছে না, তাহলে সে তো ছবি থেকে বাদ পড়ে যাবে। সবাই কিন্তু হচ্ছে ছবির ভেতরে থাকতে চায়, কেউ ফটোগ্রাফার হলে সে ছবি থেকে বাদ পড়ে যাবে। কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে ফটোগ্রাফার হতে চাচ্ছি, কারণ আমার অত মন টন খারাপ। তো আমি সবার ছবি তুলছিলাম। তো ছবি তোলা শেষে তখন তো আপনার নতুন ডিজিটাল ক্যামেরা এসেছে, এই সাইজের, যে আপনার ওই যে ইয়াসিকা ছিল, হ্যাঁ। তো তখন আমি হচ্ছে আপনার সনি সাইবার শট একটা ক্যামেরা, সনি সাইবার শট, তো ওই ক্যামেরাটা একদিন দিল আমাকে, আমি ওইটা দিয়ে ছবি টবি তুলে রিক্সায় করে হচ্ছে আপনার আমাদের যে শহীদ মিনার আছে ক্যাফেটেরিয়া, ওইখান থেকে বটতলায় যাচ্ছিলাম খেতে। তো এই রিক্সাওয়ালা যে প্যাডেল চাপতেছে, ওটা দেখে আমি একটা ছবি তুললাম। তো রিক্সা তখন ঝাঁকুনি দেওয়ার কারণে আমি যখন বাসায় এসে যখন ছবিটা একজনের কম্পিউটারে নিলাম, দেখলাম কি যে ওটার রাস্তাটা ব্লার হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে, কিন্তু পাটা হচ্ছে খুবই ক্লিয়ার ছিল, স্পষ্ট। তো দেখে মনে হচ্ছে কি পাটা ঘুরতেছে, মানে একটা চোখে আপনার একটা ধাঁধা তৈরি করবে, হ্যাঁ, মানে মনে হচ্ছে কি পাটা ঘুরতেছে, মানে ছবিটা খুব জীবন্ত মনে হচ্ছে। তো আমাকে তখন মাসুম ভাই, আমার নাম মনে আছে, উনি আমার 3 ব্যাচ সিনিয়র ছিলেন, উনি বলে কি যে তুমি কি ফ্লিকার চিনো? আমি বললাম যে না। বললো ফ্লিকার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফটোগ্রাফিক ওয়েবসাইট, ওখানে আমি একটা দেখলাম যে আমি এটা ব্যবহার করি, দেখলাম যে একটা কম্পিটিশন চলছে কনসেপচুয়াল ফটোগ্রাফির ওপরে, তো তুমি ছবিটা এখানে সাবমিট করতে পারো, এটা স্প্যানিশ একটা
তো আমি দেখলাম ওখানে দেখি লেখা যে 200 শব্দের মধ্যে আপনি আপনার একটা ক্যাপশন লিখতে পারবেন কনসেপ্টটা বোঝানোর জন্য। তো আমি ছবিটার দিকে অনেকক্ষণ তাকায় থাকার পর আমার কাছে মাথায় একটা ক্যাপশন আসলো যে কমব্যাট লাইফ ভার্সেস টাইম। তো তখন আমি ছবিটাতে একটা ক্যাপশন দিলাম যে কমব্যাট লাইফ ভার্সেস টাইম। এখন এক্সপ্লানেশনটা কি? এক্সপ্লানেশনটা হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করলাম, মানে আমি জানি না, আমার মাথায় আসলো তখন যে লাইফ হচ্ছে কি সময়ের বিপরীতে একটা ফ্র্যাকশন, তাই তো? মানে আমরা যদি 70 বছর বাঁচি, 70 বছর তো সময়, আর এই যে মহাকালও একটা সময়, তাই তো? তো এই মহাকালের বিপরীতে একটা ফ্র্যাকশন অফ টাইম হচ্ছে কি আমাদের জীবন। তো মহাকালটা হচ্ছে কি অনন্ত, ইটারনাল, তাই তো? জীবনটা কিন্তু ইটারনাল না, এটা ফ্র্যাকশন অফ টাইম। আচ্ছা, আবার পথ কিন্তু অনন্ত। ধরেন আপনি বা আমি হচ্ছে বাসা থেকে প্রথম আলো অফিসে এসেছি বা এখানে এসেছি, এটা হচ্ছে আমাদের পথ বা গন্তব্য, এটা আমাদের গন্তব্য, কিন্তু পথ কিন্তু এখানেই শেষ না, পথ কিন্তু অনন্ত, তাই না? কিন্তু আমরা যে বাসা থেকে এখানে এসেছি এটা হচ্ছে বহুমাত্রিক, এক্স্যাক্টলি বহুমাত্রিক গন্তব্য। তো আমি যখন এটা ওখানে লিখলাম যে এই রিকশাওয়ালাটা যে প্যাডেল চাপতেছে সে আসলে সময়ের বিপরীতে তার ওই যে ফ্র্যাকশন অফ টাইম যে জীবনটাকে লিড করার জন্য সে অনন্ত পথের এগেইনস্টে সে তার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। হ্যাঁ, সে তার ওই গন্তব্যে যাচ্ছে। সো এই গন্তব্য তার মানে হচ্ছে তার লাইফের সঙ্গে এই টাইমের সঙ্গে একটা কনফ্লিক্ট করতেছে, এটার জন্য সে তাকে সার্ভাইভ করতেছেন, দ্যাটস ওয়াই হি ইজ মানে সে রিকশা চালাচ্ছে। তো মজার হচ্ছে ছবিটা ওদের ভোটিংয়ে মানে জাজদের ভোটিংয়ে 19 নম্বর হয়ে গেল। 19 নম্বর হলে 20 জনকে ওরা অ্যাওয়ার্ড দিবে আর কি, রাইট? তো এই 20 জনের 19 নম্বর হয়ে যাওয়ার পরে 20টা ছবি আবার ওরা অনলাইনে ভোটিং এর জন্য হচ্ছে ওপেন করে দিবে। মার্জিনালি ইন, হ্যাঁ, সিলেক্টেড 20টা ভোটিং করে দেবে। মজার ব্যাপার হচ্ছে যে অডিয়েন্স ভোটে ওটা ফার্স্ট হয়ে গেল। ওকে, তো ওরা হচ্ছে আমাকে অনেকগুলা গিফট হ্যাম্পার পাঠালো। তো গিফট হ্যাম্পার পাঠানোর পরে আমি তো খুবই অনেকটা নিস্তরঙ্গ পুকুরে হঠাৎ করে অনেকদিন পর একটা ঢিল পড়ার মতো আমার যে সৃষ্টিশীলতার যে ক্ষুধা সেটা জেগে উঠলো। তখন আমার মনে হলো যে আমি লিখে আমার গল্প বলতে না পারলেও, যেহেতু আমাকে বলেছে আমার লেখা হয় না, আমি তো ছবি তুলে আমার গল্প বলতে পারি। এক্সেলেন্ট। এন্ড দেন আই স্টার্টেড ফটোগ্রাফি। যদিও আমার তখন ক্যামেরা ছিল, মানুষের ধার ধার। মামুন ভাই কোথায় এখন? মাসুম ভাই আছে। মাসুম সাহেব কোথায়? আচ্ছা, উনি একটা ইউনিভার্সিটি টিচার, মাওলানা ভাসানী ইউনিভার্সিটি সমাজের টিচার। তো যোগাযোগ হয় আমার সঙ্গে। তো পরে একটা ধন্যবাদ দিয়ে রাখি মাসুম সাহেব। হ্যাঁ, ওনাকে আমি আমার জীবনে আমি যাদের এই ধরনের আরও আছে অনেকের গল্প, আই অ্যাপ্রিশিয়েট অল অফ দেম। থ্যাংক ইউ। সো পরে যেটা হয়েছে যে ওই ছবিটা আমার মধ্যে ফটোগ্রাফি করে গল্প বলার একটা তাড়না তৈরি করলো যে হ্যাঁ, তুমি লিখতে না পারো, তুমি তো গল্প বলতে পারো। ফটোগ্রাফি তখনও মনে হচ্ছে লিখতে না পারো, হ্যাঁ। তো আমি ফটোগ্রাফি ছবি শুরু করলাম এবং অল্প দিনের মধ্যেই প্রচুর এক্সিবিশনে আমার ছবি সিলেক্টেড হওয়া শুরু করলো, দেশে বাইরে বিভিন্ন কম্পিটিশনে, এবং অ্যাওয়ার্ড পাওয়া শুরু করলাম ফটোগ্রাফিতে। এবং ইউনিসেফের জার্নাল, লেখালেখির মাঝখানে একটা কমা, তার মাঝে ছবি তোলা। হ্যাঁ, এবং ইউনিসেফের জার্নালে আমার ছবি ছাপা হলো। হ্যাঁ, তো আমি তখন বুঝতে পারছিলাম যে ফটোগ্রাফিতে আমার একটা দারুণ মানে সহজাত সক্ষমতা আছে। ভেরি নাইস। তখন আমি কাজ করা শুরু করলাম ফটোগ্রাফার হিসাবে একটা পত্রিকায়। ওকে, সেটা কোথায়? সেটা অনেকগুলো পত্রিকার মধ্যে ছিল। একটা পত্রিকা ছিল সকালের খবর নামে, এটা র্যাঙ্কস গ্রুপের ছিল আর কি। হ্যাঁ, যুগান্তরও হয়েছিল, আরো অনেকগুলো পত্রিকায়। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে যে সেই ছবি তুলতে গিয়ে অনেক একটা ওই পত্রিকায় একটা পাতা ছিল নগর জীবন নামে। এটা তো হচ্ছে প্রতি সপ্তাহে একজন কিংবদন্তি, বাংলাদেশের জীবিত একজন কিংবদন্তি, সে যে কোনো সেক্টরে হতে পারে, তার একটা ইন্টারভিউ করতে হবে। আচ্ছা। এবং হচ্ছে একই সঙ্গে তার একটা পোর্ট্রেট তুলতে হবে। এখন এই টুইন অন তো কম্বিনেশনটা, মানে যে ভালো লিখতে পারে সে ভালো ছবি তোলে না, যে ভালো ছবি তোলে সে ভালো লিখতে পারে না। তো তখন আমাকে পাঠানো হলো এবং প্রতি সপ্তাহে এটা ছাপা হচ্ছে। আর ওই পত্রিকার যে ফটো সম্পাদক ছিলেন, উনি ছিলেন পাঠশালা প্রথম ব্যাচের গোল্ড মেডেলিস্ট ফটোগ্রাফার আজিজুর রহিম পিউ ভাই। উনি সম্ভবত বাংলাদেশের কোনো মানে রাষ্ট্রপ্রধানেরও ফটোগ্রাফার ছিলেন। পিউ ভাই হচ্ছে আমার ছবি তোলা দেখে উনি বললেন যে তুমি কি জানো যে তোমার ছবি হচ্ছে গল্প বলে? ও, তাই আমি বললাম যে তাই। বল হ্যাঁ। তুমি একটা কাজ করো, তোমার এই ছবিগুলো নিয়ে তুমি একটা স্টোরি করো, নাম হবে গল্প ছবি। আচ্ছা। তো আমি যখন স্ট্রিট ফটোগ্রাফি করতাম, তো স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে গল্প ছবি নামে আমি একটা। সো আরেকজন মাসুম ভাই আসলেন, পিউ ভাই। হ্যাঁ, রাইট। হ্যাঁ, ইমরান নামে একজন লেখক আছে বাংলাদেশের, দেশের বাইরে থেকে, ও একটা সাপ্তাহিক পত্রিকায় করতো, ওইখানেও এই গল্প ছবিটা আসছে। আচ্ছা। তারপরে হচ্ছে এই ছবিগুলো যখন গেল, এই মানুষ খুব পছন্দ করা শুরু করলো যে ছবির সঙ্গে একটা গল্প। তো এরপর ঘটনাচক্রে এই গল্প এবং ছবি নিয়ে আমার প্রথম বই বের হয়। আমার প্রথম বই কিন্তু ফটোগ্রাফির বই। আচ্ছা।
Wow. এই জন্য আমি বললাম যে আমার লেখালেখি ছেড়ে যাওয়ার পরে তারপরে আমি টার্ন করে হচ্ছে আবার ফটোগ্রাফিতে আসলাম, সেই ফটোগ্রাফি থেকে আবার লেখায়। এবং পিউ ভাই যখন আমাকে বললেন যে তুমি লেখো, আমি বলছি আমি লিখতে পারি না। আপনি একটা ভেটিং দিয়ে আসতে এবং লিখতে আমি পারেন। ভুলে গেছি যে আমি একটা সময় লিখতাম। ওকে। তারপরে এই ফটোগ্রাফির বইটা বের হওয়ার পরে মানুষ এত দারুণভাবে গ্রহণ করে, এবং একটা সঙ্গে মানুষ বলতে শুরু করে যে আপনি প্রত্যেকটা ছবির নিচে যে আপনি 20 লাইনের একটা গল্প লেখেন, এই গল্পটা অনেক বেশি বইটার টাচি। নাম কি ছিল? গল্প ছবি। গল্প ছবি। ওকে, ফাইন। তো ওইটা লিখতে গিয়ে না তখন আমার কাছে মনে হয় যে আমি লিখতে পারি। তারপরে পরের বছর একটা গল্পের বই লিখি, পরের বছর উপন্যাস, উপন্যাস বের হওয়ার পর সঙ্গে সঙ্গে এটা রাতারাতি। সুপার সুপার। সমালোচকরা বলে বা নিন্দুকরা বলে আপনার লেখা একটু মেলোড্রামাটিক, রাইট? বাট বাংলাদেশের মতো ওপার বাংলা গোগ্রাসী লোকজন আপনার পড়া পড়ছে, কিনছে। আপনি বলেন যে এই যে বিভ্রম এবং অপেক্ষা, তার নামই মানব জীবন, এবং এই ফিলোসফিক স্টেটমেন্টটা বহু জায়গায় ছড়িয়ে গেছে। আমি ভাইরাল শব্দের উচ্চারণ করছি না। কেমন লাগে? আপনার দর্শনকে অন্য কেউ ক্যারি করছে, আপনার বোধকে অন্য কেউ ক্যারি করছে, নট অ্যাজ আ বায়ার, অ্যাজ আ ইউনো। ব্যাপারটা কীরকম আমি আপনাকে বলি। আপনি যখন একটা সিনেমা দেখবেন, আপনি একটা সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে আপনার একটা সংলাপ শুনে মনে হবে কি যে এই কথাটা তো আমার বলার কথা ছিল। আচ্ছা। যখন আপনার মনে হবে যে এই কথাটা আপনার বলার কথা ছিল কিন্তু অন্য কেউ সেই কথাটা বলে দিচ্ছে, তখন না আপনার ওই লোকটাকে খুব আপন মনে হবে। ওকে। আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমি কথাটা বলতে পারিনি, বা আমি কথাটা ধরতে পারিনি, কিন্তু সেটা অন্য একজন ধরেছে, অন্য একজন বলে দিয়েছে। তো আপনি যেটা বললেন যে বিভ্রম ও অপেক্ষার নাম মানব জনম, এটা না আমাদের প্রত্যেকের জীবনের খুবই একটা মানে কি বলা যায় এটাকে, একটা মহাসত্য। ট্রু। মানে একটা ইউনিভার্সাল ট্রুথ। ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই ব্যাপারটা হয়তো ফিল করি, কিন্তু আমরা এটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না যে আমাকে হ্যাঁ এটা এইভাবে করতে হবে। তো আমি যখন লিখি, আমি আসলে আমাকেই লিখি, আমি কি ফিল করি, তাই না? এখন ধরেন আমি যখন ছোটবেলায় গ্রামের ওই অজপাড়া গায়ে বসে হচ্ছে টাইটানিক সিনেমা দেখেছি, আই ওয়াজ ক্রাইং। কিন্তু এই গল্পটা তো হচ্ছে ধরেন আজকে থেকে অনেক বছর আগের গল্প, সেটা বানিয়েছে আমেরিকানরা, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের কালচার আলাদা, তাদের এভরিথিং ইজ ডিফারেন্ট দেন আস, তাই তো? কিন্তু সেটা দেখে আমি কেন কেঁদেছি? কারণ ওটার মধ্যে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ছিল। তাহলে আপনি কি অনেকের মাঝে একজন, নাকি অনেকের জন্য একজন? অনেকের মাঝেও একজন না, অনেকের জন্য একজন। আমি অন্য অনেকের মতোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে আমার ব্যাপারটা হচ্ছে এটা যে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে প্রচুর অনুভূতি হচ্ছে, এই অনুভূতিগুলো হচ্ছে ইউনিভার্সাল। যেমন আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনি ভালোবাসার পরে আপনার সেই মানুষটার জন্য যে ব্যাকুলতা তৈরি হবে, পৃথিবীর যে কোনো ভাষার, যে কোনো সংস্কৃতির, যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনের মানুষের তার প্রিয়তম মানুষের জন্য ঠিক একই রকম ব্যাকুলতা কাজ করে। আপনার যখন কারোর প্রতি ঘৃণা হবে, ঘৃণার অনুভূতি পৃথিবীর সকল মানে ভৌগোলিক সীমারেখার মানুষের একই। সুতরাং কেউ যখন তার লেখার মধ্যে দিয়ে তার নিজস্ব ঘৃণার অনুভূতিটা প্রপারলি রিফ্লেক্ট করতে পারে, সে যখন তার নিজস্ব ভালোবাসার অনুভূতিটা প্রকাশ করতে পারে, সেটা পৃথিবীর সকলের ভালোবাসা কিংবা ঘৃণার অনুভূতি হয়ে ওঠে। তো আমি আসলে আলাদা কোনো ফিলোসফি কখনো তৈরি করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি আমার অনুভূতিটা বা বোধটা বা বোঝাপড়াটা হচ্ছে আমি লিখতে চেয়েছি, যেহেতু সেগুলো ইউনিভার্সাল, সেটা মানুষের মনে হচ্ছে যে ও মাই গুডনেস, আমি তো এভাবেই ভাবি। গুড, আমার খুব ভালো লাগে। আমরা বিউটিফুল, আমরা একটু ফিলোসফিক ডিসকাশনে আছি, whether you like it or no. আপনি বলেন লেখা হচ্ছে গাছ, রাইট? ফটোগ্রাফি, চলচ্চিত্র, গান, পরিচালনা, এগুলো তার ডালপালা। Isn't it another philosophic tone? আমি আবারও বলি, আমি ফিলোসফিক টোন থেকে ভাবি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি লেখাটাকেই আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আমার গল্প বলার একমাত্র মাধ্যম হিসেবে আমি জানতাম। তো তারপরে আমি যখন আস্তে আস্তে আমার লেখালেখি থেকে আমি যখন বেড়ে ওঠা শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে তখন আমি ফটোগ্রাফির প্রতি আগ্রহী হলাম। ফটোগ্রাফি থেকে আমি তখন কিন্তু সিনেমা বানালাম। আমার একটা শর্ট ফিল্ম আছে, এটা 5 মিনিটের নির্বাক চলচ্চিত্র। এটা কিন্তু গ্লোবালি খুবই পরিচিত ফিল্ম, নাম হচ্ছে বোধ, এবং এটা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। এরপরে একটা ফিল্ম বানালাম আমি, নাম হচ্ছে দ্য শুজ। এটা 19 মিনিটের, এবং এটা তো কোনো ভাষা নাই, মানে ভার্বাল কোনো ল্যাঙ্গুয়েজ নাই, নির্বাক। এটা কিন্তু বাংলাদেশ ফুটবল একাডেমির ন্যাশনাল বেস্ট ফিল্ম মেকার অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপরে আমি ফুল লেন্থ ফিল্মও বানালাম, গহীনের গান। হ্যাঁ, তো দেখেন আমি যখন এটা বানিয়েছি, আমি আসলে কি, আমি যখন লিখি, লেখার সময় কিন্তু আমার কল্পনার জগতে কিছু ইমেজ তৈরি হতে থাকে, রাইট? তো আমার কাছে তখন মনে হয় যে আমি সেই ইমেজটা আসলে ভিজুয়ালি দেখতে চাই। কারেক্ট। সো এখন আমি যখন কবিতা লিখি, কবিতার মধ্যে দিয়ে আসলে কি হয়, আমি অনুভূতিটাই প্রকাশ করি। আমি যখন ফটোগ্রাফি, তো আমার কাছে মনে হচ্ছে যে মূলত লেখা দিয়ে আমি গল্প বলতে চেয়েছিলাম, বাকিগুলো হচ্ছে আমার শাখা প্রশাখা হিসেবে তৈরি হয়েছে, গল্প বলার অন্যান্য মাধ্যম। ভেরি নাইস, ভেরি নাইস। আপনি আবারও বলেন
লেখালেখি ক্লাসরুমে তৈরি হয় না, কিন্তু ইউ অলসো মেন্টর লট অফ ইয়াং রাইটার্স। কীভাবে ব্যাখ্যা না, করবেন? ব্যাপারটা কিভাবে আমার এক ধরনের সেলফ রিয়েলাইজেশন আছে। আমি আপনাকে বললাম না যে এক ধরনের বোঝাপড়া আছে। বোঝাপড়াটা আমার এইভাবে তৈরি হয়েছে যে লেখক কোথাও তৈরি হতে পারে না, ওকে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যখন কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে যাই কথা বলতে বা দেশে দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে, আমাকে প্রচুর ছেলেমেয়েরা জিজ্ঞেস করে যে আমি লিখতে চাই, লিখতে হলে আমাকে কি করতে হবে। এখন ধরেন যখন আমাকে এই প্রশ্নগুলো করেন কেউ যে আমি লিখতে হলে আসলে কি করতে হয়, এখন এটার কিন্তু কোনো স্বতঃসিদ্ধ উত্তর আসলে নাই যে আপনি কি করতে পারলে লিখতে পারবেন। ট্রু, এটা কোনো প্রিরিকুইজিট নাই। হ্যাঁ, সো আপনি কাউকে আসলে কোনো কর্মশালা করে প্রশিক্ষণ দিয়ে আসলে আপনি কাউকে লেখা শেখাতে পারবেন না। কিন্তু আপনি এইটুকু করতে পারেন যে আপনি একজন লেখক হিসাবে লিখতে গিয়ে কি কি ধরনের প্রসেস ফলো করেন সেটা অন্তত আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। এইটা হয়তো অন্যদেরকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে, রাইট? তো আমি যখন ওই যে বিভিন্ন জায়গায় কথা বলতে যাই, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আমি লিখতে চাই, তো লিখতে হলে আমাকে কি করতে হবে, তো আমি তখন তাদেরকে পাল্টা প্রশ্ন করি যে তোমরা যখন এই প্রশ্নটা অন্যান্য লেখকদেরকে যদি করে থাকো তাহলে তারা কি উত্তর দেন? তারা বলেন যে প্রচুর পড়তে হবে, রাইট? তো আমি বললাম যে এই কথা কিন্তু ছোটবেলা থেকে সবাই শুনেছে, আমরাও শুনেছি, আগেও যারা বলেছে তারাও শুনেছে, সবাই জানে যে লিখতে হলে প্রচুর পড়তে হবে। কিন্তু আমার একটা কাউন্টার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে পৃথিবীতে প্রচুর লোক আছে যারা অনেক পড়েছে কিন্তু তারা একটা অক্ষরও লিখতে পারে না। তার মানে তো ব্যাপারটা একটু অন্যরকম, যে পড়লেই যে লিখতে পারবে, ব্যাপারটা আসলে একদমই এরকম না। এটাই হতে হবে তা না, একদমই এরকম না। তার মানে আবার এটাও না যে লেখা যাবে, হ্যাঁ, লেখার জন্য পড়াশোনা দরকার নেই। এখানে আর একটা ব্যাপার আছে, এটা আমার নিজস্ব বোঝাপড়া। সেটা কি যে পড়া এবং পাঠ করা, রিডিং এবং স্টাডির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ভেরি ট্রু, ভেরি ট্রু। তো আমি তখন বলি যে রিডিং এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টাডি। এখন স্টাডিটা কি? আমরা বইটা হয়তো রিড করি, কিন্তু স্টাডিটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বইয়ের চেয়ে, কাগজের বইয়ের চেয়ে আরো বড় একটা বই আছে, সেই বইটা হচ্ছে আমাদের স্টাডি করতে হবে। সেই বইটার নাম হচ্ছে কি? সেটা হচ্ছে জীবন। একজন লেখক হতে হলে সবার আগে তাকে জীবন অধ্যয়ন করতে পারতে হবে, পড়ার চেয়ে অধ্যয়ন করতে পারতে হবে, ইন্টারনালাইজ করতে হবে। হ্যাঁ, এখন সেটা কিভাবে? ধরেন একটা বই পড়তে হলে আমাদের কি কি জানতে হয়? আমাদের হচ্ছে অক্ষর, শব্দ, বাক্য, ব্যাকরণ, এগুলো জানতে হয়। তাহলে আমরা যদি জীবনের বই, মানে একটা কাগজের বই পড়তে হলে যদি আমাদের অক্ষর, বাক্য, শব্দ, ব্যাকরণ, ভাষা জানতে হয়, তাহলে আমাদের জীবনের বই পড়তে হলে জীবনের বই, বাক্য, ব্যাকরণ, শব্দ, অক্ষর, ভাষা দরকার হবে। তাহলে সেগুলো কি? জীবনের বই পড়ার সেই ইনগ্রেডিয়েন্টসগুলো কি? কোন উপায়ে, কিসের মাধ্যমে আমরা জীবনের বই পড়তে পারি? জীবনের বই পড়ার সেই ভাষা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা, সংবেদনশীলতা, অনুভূতি প্রবণতা। ট্রু, ঠিক আছে? তার মানে হচ্ছে একজন লেখককে লিখতে হলে তাকে অবশ্যই সংবেদনশীল মানুষ হতে হবে, অবজারভেশন থাকতে হবে, পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে, তার অনুভূতি প্রবণ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে মানুষের শুধু সংবেদনশীলতা আছে, পর্যবেক্ষণ ক্ষমতা আছে, সে কখনো লেখক হতে পারবে না। আবার যার প্রচুর বই পড়া আছে, সে কখনো এগুলো লেখক হতে পারবে না। এই দুজনের আসলে দুইটা জিনিসেরই হয়তো সমালোচক হতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখন তার লেখার সক্ষমতাও থাকতে হবে, অনুভূতি প্রবণতাও থাকতে হবে। এখন এই যে তার প্রচন্ড অনুভূতি প্রবণতা, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পরে আপনি একটা হোঁচট খেলেন মানে কি? আপনি ব্যথা পেয়েছেন। তো ব্যথা পেলে আপনি কি বলেন? ও মাগো, বা মেয়েরা বলে কি আউচ, ছেলেরা বলে ও মাগো, রাইট? ওফ। আর জোরে ব্যথা বলে আপনি আরো জোরে চিৎকার করবেন, আবার পা ভেঙে গেলে। এই যে আপনি ব্যথা পাচ্ছেন, এই ব্যথাটা হচ্ছে আপনার সংবেদনশীলতা। আর এই চিৎকারটা হচ্ছে আপনার অনেক বই পড়ার মাধ্যমে তৈরিকৃত প্রকাশের সক্ষমতা। আপনি যত বই পড়বেন তত কিন্তু আপনার ভাষা জ্ঞান সমৃদ্ধ হবে। তার মানে আপনি আপনার অনুভূতিটা প্রকাশের জন্য যেই শব্দগুচ্ছ দরকার থাকবে, জুৎসই উপায় প্রকাশের, সেটা আপনি তখন শিখতে পারবেন বই পড়ার মাধ্যমে। কিন্তু আপনি অনুভূতি প্রবণতা তার বই পড়ে শিখবেন, সেটা আপনার ব্যথা পাওয়ার মাধ্যমে শিখতে হবে। ব্যথাটা আপনি তখন পাবেন যদি আপনার পা অবশ থাকে, তাহলে আপনি ব্যথা পাবেন না। সেটা যদি সংবেদনশীল থাকে তাহলে ব্যথাটা পাবেন, রাইট? সো ব্যাপারটা হচ্ছে ওইটা, যে চিৎকার করাটা হচ্ছে আসলে লেখা বা সৃষ্টিশীলতার প্রকাশ, আউটকাম, আলটিমেট আউটকাম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সেই চিৎকারটা কি তারস্বরে, কর্কশস্বরে চিৎকার হবে, নাকি সেটা সুললিত নান্দনিক চিৎকার হবে? আপনার চিৎকারটা তখনই সুললিত এবং নান্দনিক হবে যখন আপনার প্রচুর বই পড়া থাকবে। তার মানে হচ্ছে আপনার একই সঙ্গে জীবন পাঠ করতে হলে আপনার সংবেদনশীলতা, পর্যবেক্ষণ ক্ষমতা, অনুভূতি প্রবণতা যেমন দরকার হবে, একইভাবে সেই পাঠ করা জীবনকে প্রকাশের জন্য শব্দগুচ্ছ জানতে হবে। সো এই দুইটার সংমিশ্রণ হচ্ছে লেখা। তো আমি যখন কাউকে প্রশিক্ষণ বা আপনি যেটা বললেন যে শেখাই, মেন্টরিং করি, সেখানে আসলে আমি তাদেরকে লেখা শিখাই না, আমি শিখাই এটা যে আমি কিভাবে জীবনটাকে দেখি, আমি কিভাবে সে আমার দেখা জীবনটাকে অন্যের কাছে প্রকাশ করি, সেক্ষেত্রে আমি কি ভাবি, আমি একটা চরিত্র নির্মাণ করতে হলে কিভাবে ভাবি। কিন্তু আমি সবাইকে তাদেরকে বলে নিই যে লেখা কোথাও শেখা যায় না।
ট্রু। সাদাত, উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার শো। আমাদের এখানে রিমার্কস বুক আছে, একটু কিছু লিখতে যদি পারেন মানে কি বিষয়ে লিখবো? আমাদের অনুষ্ঠান নিয়ে আচ্ছা ছোট রিমার্কস। আচ্ছা। সাদাত, অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ওয়ান্ডারফুল ইন্টারভিউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সংগ্রাম এবং বহুমাত্রিকতা নিয়ে যে গল্প তৈরি হয় সেটি হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। আমাদের সাদাত হোসেন সেই গল্পই করে যাক, লিখে যাক নিরন্তর। ধন্যবাদ সবাইকে।